মন্দির পর্যন্ত মেট্রো পরিষেবার দ্বিতীয় পর্যায়ের বাকি অংশেরও উদ্বোধন করবেন। সোমবার শ্রী মোদী আহমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা সবরমতী আশ্রম পরিদর্শন করবেন, যোগ দেবেন আন্তর্জাতিক ঘুড়ি উৎসবেও। সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী 28শে জানুয়ারি, চলবে 2রা এপ্রিল পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হবে 9ই মার্চ। শ্রী রিজিজু আরও জানান, কেন্দ্রীয় সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের বাজেট অধিবেশন ডাকার বিষয়টি অনুমোদন করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেল এখন বিশ্বমানে পৌঁছতে সম্পূর্ণ প্রস্তুত। 2047 উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পথে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল নতুন দিল্লিতে 70তম অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার অনুষ্ঠানে 2100 জন রেলকর্মীকে পুরস্কৃত ও উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে রেলওয়ে জোনগুলিকে 26টি শিল্ড দিয়ে সম্মানিত করার পর অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতীয় রেল 2026 সালের জন্য 6টি নতুন লক্ষ্য স্থির করেছে। এর মধ্যে রয়েছে 52 সপ্তাহে ব্যবস্থা অনুযায়ী সংস্কার, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্বাসযোগ্যতা, উৎপাদনশীলতা বৃদ্ধি, রক্ষণাবেক্ষণের মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসা। 2026 के 52 वीक्स में 52 रिफॉर्म्स किए जाएंगे, जिससे कि रेलवे का एक नया स्वरूप आने वाले वर्षों में एक नया टेक्नोलॉजी इनोवेशन पोर्टल लॉन्च किया जाएगा। इसमें जो भी रेलवे के सामने प्रॉब्लम्स हैं, करीब 100 के आसपास ऐसे स्टेटमेंट्स रखे जाएंगे। इसमें स्टार्टअप्स हो, स्टूडेंट्स हो, एस्टैब्लिश्ड फर्म्स हो, वो सब उसमें जुड़ेंगी। AI का उपयोग बड़े तरीके से किया जाएगा मेंटेनेंस एक्टिविटीज। হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সম্ভাব্য সময়সূচি ও স্টপেজ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। কামাখ্যা থেকে বুধ এবং হাওড়া থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিন এই ট্রেন চলাচল করবে। কামাখ্যা থেকে সন্ধ্যে 6টা 15 মিনিট ছেড়ে পরের দিন সকাল 8টা 15 মিনিটে ট্রেনটি হাওড়ায় পৌঁছবে। অন্যদিকে হাওড়া থেকে সন্ধ্যে 6টা 20 মিনিটে ট্রেনটি ছেড়ে পরের দিন সকাল 8টা 20 মিনিটে কামাখ্যায় পৌঁছবে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, পাকিস্তানের তড়িঘড়ি সামরিক ও সাংবিধানিক পুনর্গঠন অপারেশন সিন্দুরের সময় তাদের দুর্বলতাকেই প্রকাশ করেছে। গতকাল পুনেতে এক অনুষ্ঠানে তিনি বলেন, গত এপ্রিলে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুর পাকিস্তানকে বাধ্য করেছিল সাংবিধানিক সংশোধনের পথে যেতে। সেদেশের সংবিধানের 243 নম্বর ধারা সংশোধনের মধ্যে দিয়ে পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইরানে 31টি প্রদেশের সবকটিতেই সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। 2022-এর অশান্তির ঘটনার পর থেকে সে দেশ এই প্রথম এত বড় চ্যালেঞ্জের সম্মুখীন। পশ্চিম এশিয়ার এই দেশে বিক্ষোভ আন্দোলনের জেরে অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়েছে, বৃদ্ধি পেয়েছে মুদ্রাস্ফীতি, বেকারত্ব। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত মাসের 28 তারিখ আন্দোলন শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 62। নিহতদের মধ্যে আছেন 14 জন নিরাপত্তা কর্মী ও 48 জন বিক্ষোভকারী। অশান্তির ঘটনায় আটক হয়েছে 2300 জনেরও বেশি। আন্দোলন ছড়িয়ে পড়ায় ইরান দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। শাটডাউন শুরু হওয়ার পর থেকেই ডিজিটাল মাধ্যমে করা নজরদারির পাশাপাশি বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছে এবং সরকারি সম্পত্তির ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হুসেন মেহসেনি এজাই পুনরায় জোর দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাষ্ট্রপতি ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আন্দোলনকারীদের মৃত্যু হলে ইরানকে তার ফল ভোগ করতে হবে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তারিক রহমানকে দলের চেয়ারপারসন নিয়োগ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ও দলের দীর্ঘদিনের প্রধান খালেদা জিয়ার মৃত্যুর পর এই পদ শূন্য হয়। গত রাতে দলের ঢাকা সদর দপ্তরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে যুব সম্প্রদায়ের তাৎপর্যপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণদের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আগামী সোমবার তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ বলেও শ্রী মোদী জানিয়েছেন। উল্লেখ্য, বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2026-এর দ্বিতীয় পর্ব নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে, চলবে এই মাসের 12 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গতকালের সূচনা হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 12 তারিখে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী রাক্সা নিখিল খাতসে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, জাতি গঠনে যুব সম্প্রদায়ের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিকশিত ভারত 2047-এর পথে এগিয়ে চলেছে। তিনি গতকাল জলন্ধরে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। হিমাচল প্রদেশের সিরমুর জেলায় গতকাল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 ফুট গভীর খাদে পড়ে গেলে 14 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 33, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার সহায়তা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেছেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে 3 উইকেটে হারিয়ে দেয়। আজ WPL এ 2টি ম্যাচ রয়েছে। দুপুর 3টে প্রথম ম্যাচে ইউপি ওয়ারিয়ার্স গুজরাট জায়ান্টস এবং সন্ধ্যে 7টায় দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। পরের খবর 10টা 10-এ।